আমরা নাইট্রোজেন ঘটিত সুগার, নাইট্রোজেন ঘটিত ক্ষার। সেটা হলো নাইট্রোজেন ঘটিত ক্ষারককে মূলত দুই ভাগে ভাগ করা হয়, একটা হলো পিউরিন আর একটা হলো পাইরিমিডিন। এখানে পিউরিন হলো তোমার 2 রিং বিশিষ্ট আর পাইরিমিডিন 1 রিং বিশিষ্ট। পাইরিমিডিন অটটা দেখো অনেক বড়, পিউরিন অটটা অনেক ছোট। তবে পিউরিন 1 রিং বিশিষ্ট আর পাইরিমিডিন 1 রিং বিশিষ্ট আর পিউরিন 2 রিং বিশিষ্ট। এখন 2 রিং বিশিষ্ট 1 রিং বিশিষ্ট মানে এর শক্তি কম বেশি আসছে। মনে রাখতে পারো যে বলে না যে ছোট লঙ্কায় জাল বেশি, ঠিক তেমনই পিউরিন ছোট এই জন্য এর রিংটা বেশি, আর পাইরিমিডিন বড় এই জন্য রিংটা কম। আর পাইরিমিডিনে কি কি থাকে সেটা মনে রাখা লাগবে, সাইটোসিন, থায়ামিন, ইউরাসিল। আর পিউরিনে কি কি থাকে, অ্যাডেনিন, গুয়ানিন। যেমন একটা মনে রাখতে পারো, যদি তুমি পাইরিমিডিন মনে রাখো তাইলে পিউরিন মনে রাখার দরকার নেই, পাইরিমিডিন মনে রাখবা সহজভাবে সিটিইউ, জাস্ট মনে রাখবা সিটিইউ। এখন দেখো তারপরে আসি আমরা এই অধ্যায়ের যে ক্রোমোজোম পড়লাম, বংশগতি পড়লাম, সবচেয়ে কনফিউজিং কিছু জায়গা থাকে যেখানে আমাদের বারবার ভুল হয়। সেটা হলো মাস্টার মলিকুল বলা হয় কাকে? মাস্টার মলিকুল বলা হয় কে? ডিএনএ কে নাকি জিনোমকে নাকি জেনেটিক কোডকে বলা হয়? সেটা হলো ডিএনএ। এই যে কনফিউজিং জায়গাটা, আশা করি এরপর থেকে আর কনফিউজিং থাকবে না। তারপর জীবনের আণবিক ভিত্তি বলা হয় কাকে? রাসায়নিক ভিত্তি বলা হয় কাকে? মাস্টার ব্লুপ্রিন্ট, প্রথমে ছিল মাস্টার মলিকিউল, এটা মাস্টার ব্লুপ্রিন্ট, এটা মনে রাখা লাগবে। বংশগতির বায়োকেমিক্যাল ভিত্তি কি, বংশগতির ভৌত ভিত্তি কি। শেষ থেকে আসি, আমরা জানি বংশগতির ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জায়গা সেটা হলো ক্রোমোজোম। তো বংশগতির প্রথমত ভৌত মানে যেটা ভিত্তি, এটা ভৌত যেটা প্রথম থেকে গঠিত, সেটা কি? ক্রোমোজোম। তারপরে দেখো বায়োকেমিক্যাল ভিত্তি কি হবে? জেনেটিক কোড। সহজে মনে রাখার জন্য মনে রাখবা, দেখো বাজে, বাজে, বাজেতে কি মনে রাখবা? বয়াকার হলো বায়োকেমিক্যাল ভিত্তি, বর্গীয় জতে হলো জেনেটিক কোড, বর্গীয় জতে জেনেটিক কোড আর বয়াকারে বায়োকেমিক্যাল ভিত্তি। তাহলে বংশগতি বায়োকেমিক্যাল ভিত্তি কি হবে তোমার? জেনেটিক কোড। আর ভৌত ভিত্তি ক্রোমোজোম, এটা যেন আর ভুল না হয়। এবার দেখো মাস্টার ব্লুপ্রিন্ট, মাস্টার মলিকিউল, যে কোনো একটা মনে রাখবো। যদি একটা মাস্টার ব্লুপ্রিন্ট হয় তাহলে অপরটা মাস্টার মলিকিউল হবে। সেটা মনে রাখার জন্য আমরা মনে রাখি মাস্টার মলিকিউল। মলিকিউল কি মনে রাখবো? দ্বিমম দিয়ে, এই দ্বিতে মনে রাখবো ডি এন এ, আর এই মমে হলো মাস্টার মলিকিউল, এমওএম মমে মাস্টার মলিকিউল, আর দ্বিতে ডিএনএ। তো সেই ক্ষেত্রে আরেকটা আছে, সেটা হলো রাসায়নিক ভিত্তি। আমাদের তো এটা ভুল হইতেই পারে যে কোনটা মাস্টার মলিকিউল কোনটা রাসায়নিক ভিত্তি। রাসায়নিক ভিত্তি আমরা মনে রাখবো ডোরেমন দিয়ে, ছোটবেলায় তো আমরা ডোরেমন সবাই দেখছি। ডোরেমন দিয়ে কি মনে রাখবো? জীবনের রাসায়নিক ভিত্তি, ডোরেমন দিয়ে মনে রাখবো রাসায়নিক ভিত্তি। সেটা হলো এটা ডি তে হলো ডিএনএ আর রতে হলো রাসায়নিক ভিত্তি। রাসায়নিক ভিত্তি হলো ডিএনএ, মাস্টার মলিকিউল ডিএনএ, কিন্তু মনে রাখার জন্য সহজ টেকনিক বলা হয়েছে। এবার তারপরে দেখো ডিএনএ ও আরএনএ এর ভিতরে আমরা ছোট্ট কিছু পার্থক্য দেখবো, জাস্ট একবার রিডিং করবো। ডিএনএটা কি? দ্বিসূত্রক, আরএনএ একসূত্রক। এটি দেখতে কেমন? পেঁচানো সিঁড়ির মতো। ডিএনএ দেখতে কেমন? পেঁচানো সিঁড়ির মতো। আরএনএ কেমন? আরএনএ হলো শিকল, শিকলের ন্যায়। আরএনএ হলো শিকলের ন্যায়। এবার দেখো তোমার বংশগতির ক্ষেত্রে ডিএনএ কি বহন করে? চরিত্র বহন করে। আর ভাইরাল আরএনএ ছাড়া বংশগতির ক্ষেত্রে কেউ চরিত্র বহন করে না। স্লাইডটা জাস্ট একবার রিডিং করলেই এনাফ, আর কিছুই না। তারপরে দেখো তোমার ডিএনএ রেপ্লিকেশন, রেপ্লিকেশন মানে অনুলিপন, একটি ডিএনএ থেকে আবার ডিএনএ তৈরি করা। সেই ডিএনএ রেপ্লিকেশন এই প্রক্রিয়া আমাদের পড়া লাগবে না, কিন্তু সেই ডিএনএ রেপ্লিকেশনের জন্য আমাদের ইম্পর্টেন্ট কিছু উপাদান থাকে। সেই উপাদানগুলোর কাজ কি সেটা আমাদের জানা লাগবে। সেটা হলো দেখো রেপ্লিকেশন কমপ্লেক্স। রেপ্লিকেশন কমপ্লেক্স কি? ডিএনএ তোমার রেপ্লিকেশনের সময় রেপ্লিকেশন
ফরকের নিকট গুরুত্বপূর্ণ যে এনজাইম ও প্রোটিনের সমন্বয়ে গঠিত যেটা রেপ্লিকেশনে সাহায্য করে সেটা হলো ডিএনএ রেপ্লিকেশন। রেপ্লিকেশন কমপ্লেক্স, রেপ্লিকেশন কমপ্লেক্সের উপাদান দেখো কি কি। প্রথম হলো টপো আইসোমারেজ, এটি কি করে অতিমাত্রায় পেঁচানো অবস্থা থেকে মুক্ত করে। তারপরে কি আছে দেখো ডিএনএ হেলিকেজ, হেলিকেজ কি করে ডিএনএ ডাবল হেলিক্স প্যাচ খুলে দেয়। ডিএনএ যে ডাবল হেলিক্স প্যাচ বলছি না, ডিএনএ দ্বিসূত্রক, তো ডিএনএ যে ডাবল হেলিক্স প্যাচ সেটা খুলে দেবে কে ডিএনএ হেলিকেজ। আর ডিএনএ পলিমারেজ কি করে প্রুফ রিডিং করে। প্রুফ রিডিং মানে বুঝো, প্রুফ রিডিং হলো মনে করো তুমি একটা বই বের করলা, তো বই বের করে তুমি ইনপুট দিয়ে দিছো, ইনপুট দেওয়ার পরে তুমি তো ওই যে কম্পিউটার ইনপুট দিছো সেইটাই তো তুমি বই হিসেবে পেজ থেকে বের করবে না, তুমি আগে সেটা একটা হার্ড কপি বের করবা, হার্ড কপি বের করে তার ভিতরে কোনো ভুল আছে কিনা সেটা তুমি দেখবা, সেটাই হলো প্রুফ রিডিং। তো ডিএনএ পলিমারেজ কি করে তোমার একটি ডিএনএ রেপ্লিকেশনের পরে নতুন ডিএনএ যখন উৎপন্ন হয় সেই নতুন ডিএনএ ঠিক আছে কিনা সেটা প্রুফ রিডিং করে কে, এটা হলো ডিএনএ পলিমারেজ। আর একটা ইম্পর্টেন্ট যেটা হলো সেটা হলো লাইগেজ আর প্রাইমেজ। লাইগেজ কি করে, লাইগেজ ও এই যে খণ্ডকে পরিপূরক স্ট্যান্ডে যুক্ত করে, লাইগেজ কি করে পরিপূরক স্ট্যান্ডে যুক্ত করে। আর প্রাইমেজ কি করে আরএনএ প্রাইমারকে স্ট্যান্ডার্ড প্রান্তে যুক্ত করে। আর এই অধ্যায় এই টপিকে ডিএনএ রেপ্লিকেশনের লাস্টে যেটা আসছে সেটা হলো সেন্ট্রাল ডগমা। সেন্ট্রাল ডগমা মনে না রাখতে পারো, একটা জিনিস জাস্ট মনে রাখো, ডিএনএ থেকে যখন এমআরএনএ তৈরি হয়, এক কথায় ডিএনএ থেকে যখন এমআরএনএ তৈরি হয় তখন কি হয় ট্রান্সক্রিপশন। আর এমআরএনএ যখন প্রোটিন তৈরি হয় তারে বলে ট্রান্সলেশন। তাহলে সেন্ট্রাল ডগমাটা কি ডিরেক্ট ডিএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়া, সেটাই হলো সেন্ট্রাল ডগমা। তো এখানে আমাদের আসতে পারে যে এমআরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়ার নাম কি ট্রান্সলেশন। আসতে পারে ডিএনএ থেকে এমআরএনএ তৈরির প্রক্রিয়াটির নাম কি, সেটা কি ট্রান্সক্রিপশন। এখন আমাদের মনে রাখা লাগবে সেন্ট্রাল ডগমাটি কে নামকরণ করেন, সেটা হলো ফ্রান্সিস ক্রিক। ফ্রান্সিস ক্রিক তোমার সেন্ট্রাল ডগমা এটি নাম প্রদান করেন। আর সেন্ট্রাল ডগমাকে এখন বর্তমানে কি বলা হয় আণবিক বংশনীতির মৌলিক, আণবিক বংশবিদ্যার মৌলিক নীতি। এবার দেখো আমাদের বিভিন্ন অ্যান্টিবায়োটিক আছে যেগুলো অ্যান্টিব্যাকটেরিয়াল ট্রান্সলেশন প্রক্রিয়ায় ক্ষতিগ্রস্ত করতে পারে। সেই অ্যান্টিবায়োটিক গুলা যে বিঘ্ন সৃষ্টিকারী পর্যায়কিকার অ্যান্টিবায়োটিক গুলা কি সেটা আমাদের একটু দেখা লাগবে। এটা জাস্ট রিডিং পড়লে এনাফ, ততটা লেস ইম্পর্টেন্ট, বাট পড়তে পারে কোশ্চেন। গতবার তোমাদের কোশ্চেন আসছে অম্রাবিন্যাস থেকে, যে অম্রাবিন্যাস অনেক তোমার ডিপ একটা টপিক অন্তত নার্সিং এর জন্য, কিন্তু সেটা চলে আসছে, কিছু বলার নাই। তো এখন দেখো অ্যান্টিবায়োটিক কি আছে, কোলোরোমাইসিন কি করে পেপটাইড বন্ধন সৃষ্টিতে বিঘ্ন সৃষ্টি করে। এখানে দেখো বিঘ্ন সৃষ্টি করে কিন্তু কথায় বাধা দেয়। কোলোরোমাইসিন কি করে, ইরিথ্রোমাইসিন কি করে রাইবোজোম এমআরএনএ এর চলনে বাধা দেয়। নিওমাইসিন কি করে এমআরএনএ আর টিআরএনএ এর অন্তঃবিক্রিয়াতে বাধা দেয়। স্ট্রেপ্টোমাইসিন ট্রান্সলেশনের সূচনাতে বাধা দেয়। আর টেট্রামাইসিন রাইবোজোমের টিআরএনএ সংযুতিতে পর্যায়ে বাধা দেয়। এখানে লাস্টে টেট্রামাইসিন মনে রাখতে পারো টিটি দিয়ে, টিআরএনএ। আর স্ট্রেপ্টোমাইসিন এইখানে দেখো স্ট্রেপ এখানে একটা মিল আছে, আর এখানে ট্রান্সলেশন মিল আছে। আর নিও মানে মনে করবা 2, নিও মানে 2, তো এখানে এমআরএনএ আর টিআরএনএ 2 মিলে অন্তঃবিক্রিয়াতে বাধা দেয় কে নিওমাইসিন। আর তোমার এই দুটা পড়তেই হবে, এই দুটার আর নাই, এই দুটার বানানোর উপায় নাই। এবার দেখো আমরা বিভিন্ন ধরনের জিন নিয়ে আলোচনা করি। জিন কাকে বলে এত কিছু তোমাদের জানা লাগবে না, জাস্ট যেটা ইম্পর্টেন্ট সেই জায়গাটা হলো লিথাল জিন কি। লিথাল জিন হলো যার কারণে জীবের মৃত্যু হয়, এইটুকু, যে জিনের কারণে জীবের মৃত্যু হয় সেটা হলো লিথাল জিন। আর অঙ্কোজিন কি, অঙ্কোজিন কি যে ক্যান্সার রোগ সৃষ্টি করে, যে ক্যান্সার রোগ সৃষ্টি করে তাকে বলা হয় অঙ্কোজিন। এবার দেখো সেক্স ক্রোমোজোম কি, সেক্স ক্রোমোজোম বলতে যে তোমার XY যে ক্রোমোজোম আছে এই জিন যারা বহন করে তাদের হলো ক্রোমোজোমাল জিন বলে। তাহলে সেক্স ক্রোমোজোম বলতে কি বোঝাবে তোমার যেগুলো
যে XY ক্রোমোজোম যেসব জিন বহন করবে তাদেরকে সেক্স ক্রোমোজোমাল জিন বলে। আর এর কারণে কি হয়, হিমোফিলিয়া, বর্ণান্ধতা এসব রোগ হয়। ঠিক আছে, এবার দেখো ট্রানজিন লাগবে না, খণ্ডিত লাগবে না, সিউডোনা, লিঙ্ক জিন। লিঙ্ক জিন, লিঙ্ক মানে কি যুক্ত থাকা। লিঙ্ক জিন কি, যখন দুটি জিন ক্রোমোজোম একই সঙ্গে অবস্থান করবে, স্বাধীনভাবে থাকবে, তাকে বলা হয় লিঙ্ক জিন। লাস্টে দেখো একটা লাইন আছে, কোন প্রজাতির কোষে বিদ্যমান সকল এক সেট ক্রোমোজোম বিদ্যমান সকল জিনের সমষ্টিকে জিনোম বলে। এক সেট ক্রোমোজোমে বিদ্যমান সকল জিনের সমষ্টিকে কি বলে, জিনোম বলে। এক কথায় জিনের সমষ্টিকে কি বলবে, জিনের সমষ্টিকে বলবে জিনোম। এটা তোমাদের মনে রাখা লাগবে যে জিনের সমষ্টিকে কি বলবে, জিনোম বলবে। লাস্ট স্লাইড। এখন দেখো আজকের লেকচারে দুইটা অধ্যায়। প্রথম অধ্যায় যে লাস্ট সিলেক্ট, সেটা হলো তোমাদের গত বছর বিএসসি নার্সিং ভর্তি পরীক্ষায় কোশ্চেনটা আসছে। দেখো, থাইলাকয়েড উদ্ভিদের কোন অংশে বিদ্যমান। কোশ্চেনটা খুব স্বাভাবিক, থাইলাকয়েড কোন অংশে বিদ্যমান, প্লাস্টিডে বিদ্যমান। কিন্তু কোশ্চেনটা কিন্তু অনেক ডিপ থেকে আসছে, সেই জন্য তোমাদের ডিপ থেকে আলোচনা করা হয়েছে। আর যেগুলা তোমাদের রিডিং পড়াতে বলা হয়েছে ওই দিক থেকে কোশ্চেন আসতে পারে এই অধ্যায়ের। চলো আমরা পরবর্তী অধ্যায়ে যাই, সেটা হলো কোষ বিভাজন। কোষ বিভাজন বলতে আমরা কি বুঝি? কোষ বিভাজন হলো যে প্রক্রিয়ার মাধ্যমে একটি কোষ থেকে দুটি বা চারটি কোষ সৃষ্টি হয় তাকে কোষ বিভাজন বলা হয়। তো কোষ বিভাজন কয় প্রকার সেটা আমরা জানি স্বাভাবিকভাবে। অ্যামাইটোসিস তিন প্রকার, কোষ বিভাজন তিন প্রকার, অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস। এখন দেখো তোমার সেইগুলা এখানে আলোচনা করা আছে যে কোষ বিভাজন তিন প্রকার, অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস। এবার অ্যামাইটোসিস কোষ বিভাজন, আমরা জানি যে অ্যামাইটোসিস কোষ বিভাজনকে প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয়। কি কারণে বলা হয়? কারণ অ্যামাইটোসিস কোষ বিভাজন কোনো জটিল মাধ্যম ছাড়াই কি করে, একটি কোষ হতে দুইটি আপত্য কোষ সৃষ্টি করে। কোনো পর্যায়েও লাগে না, একটি কোষ হতে দুইটি আপত্য কোষ সৃষ্টি করে। আপত্য কোষ কি, যেটা শিশু কোষ সৃষ্টি হয় তারে বলা হয় আপত্য কোষ। এখন দেখো মাইটোসিসে তোমার মাইটোসিসকে বলা হয় সমীকরণিক বিভাজন, তাই না? তো সমীকরণিক বিভাজন কেন বলা হয়? যে নিউক্লিয়াস এবং ক্রোমোজোম এই দুইটা, ঠিক আছে, নিউক্লিয়াস এবং ক্রোমোজোম এই দুইটাই উভয় একবার করে বিভক্ত হয়। বিভক্ত হয়ে কি করে, তোমার যে দুইটি আপত্য কোষের সৃষ্টি করে তাকে মাইটোসিস কোষ বিভাজন বলে। তো মাইটোসিস কোষ বিভাজনকে কি বলা হয়? সমীকরণিক কোষ বিভাজন, এটা মনে রাখা লাগবে। আর মাইটোসিস কোষ বিভাজন কয়টি অংশে ঘটে? দুইটি অংশে। মাইটোসিস কোষ বিভাজন কিন্তু দুইটি অংশে ঘটে। মাইটোসিস কোষ বিভাজনের পর্যায় পাঁচটি, দুইটি অংশে ঘটে, সেটা হলো ক্যারিওকাইনেসিস আর সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস আর সাইটোকাইনেসিস। নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস আর সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস। এখন দেখো তোমার ক্যারিওকাইনেসিস, তাহলে সাইটোপ্লাজমের বিভাজন, সাইটোপ্লাজমের বিভাজনের ক্ষেত্রে ক্যারিওকাইনেসিস কয় ধাপে সম্পন্ন হয়? ক্যারিওকাইনেসিস 5 ধাপে সম্পন্ন হয়। সেটা কি কি? প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। ওকে, তোমার মাইটোসিস কোষ বিভাজন দুই অংশে বিভক্ত, ক্যারিওকাইনেসিস আর সাইটোকাইনেসিস। আর এখানে পর্যায় কয়টা? মাইটোসিস কোষ বিভাজনের 5টি, সেটা সাইটোকাইনেসিসের পর্যায় 5টি। ঠিক আছে, এখন দেখো তারপরে আমরা জানবো কোষ চক্র সম্বন্ধে। কোষ চক্রটা কি? কোষ চক্র হলো একটি কোষ সৃষ্টির আগে, যে তোমার মাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রে কোষ সৃষ্টির আগে যে প্রাথমিক যে তোমার প্রস্তুতি সম্পন্ন করে সেটা হলো কোষ চক্র। তাই কোষ চক্রকে দেখো কোষ সৃষ্টি, বৃদ্ধি এবং পরবর্তীতে বিভাজন। কোষ সৃষ্টি, বৃদ্ধি, পরবর্তীতে বিভাজন, এই তিনটির মাধ্যমে যে সম্পন্ন হয়, যে একটি কাজের মাধ্যমে সম্পন্ন হয় তাকে কি বলা হয়? কোষ চক্র। তো প্রকৃতপক্ষে কোষ চক্রকে কয় ভাগে ভাগ করা হয়? দুই ভাগে। একটা হলো ইন্টারফেজ আর একটা হলো মাইটোসিস। যেহেতু মাইটোসিস পর্যায়ের আগে কোষ চক্র ঘটে, তো এর পর্যায়ে কয়টি অংশে ভাগ করা হয়? দুই অংশে, একটি ইন্টারফেজ আর একটি মাইটোসিস।
ইন্টারফেজের অপর নাম হলো বর্ধন পর্যায়, আর মাইটোসিস মানেই তো বুঝছো বিভাজন। এখন দেখো এই যে বর্ধন পর্যায় বা ইন্টারফেজ, ইন্টারফেজের ইন্টারফেজ হলো তোমার কোষ বিভাজন শুরুর আগে যে পর্যায়টা, কোষ বিভাজন শুরুর আগে যে পর্যায়টা সেটাই হলো তোমার ইন্টারফেজ, এক কথায় কোষের প্রস্তুতিমূলক পর্যায়। তাহলে কোষের পূর্ব প্রস্তুতিমূলক পর্যায় সেটা কি? ইন্টারফেজ। এই যে ইন্টারফেজের ক্ষেত্রে আমাদের তিনটি উপপর্যায়ে ভাগ করা হয়। ইন্টারফেজে তিনটি উপপর্যায়ে ভাগ করা হয়, সেটা কি কি? জি1, জি1 মানে কি? গ্যাপ উপপর্যায়, এস উপপর্যায় বা ডিএনএ উপপর্যায়, আর জি2 উপপর্যায় বা গ্যাপ 2 উপপর্যায়। এবার দেখো তোমার এই তিনটি উপপর্যায়ের যে মেইন বৈশিষ্ট্যগুলো আছে সেটা আমাদের জানা লাগবে। মেইন বৈশিষ্ট্যগুলো কি কি দেখো, তোমার জি1 উপপর্যায়ে কি হয়? জি1 উপপর্যায়ে কত সময় ব্যয় হয়, জাস্ট সময়টা মনে রাখলেই এনাফ। এটা হলো মোট কোষ চক্রের 30 থেকে 40 ভাগ সময় ব্যয় হয় জি1 উপপর্যায়ে। এস উপপর্যায়ে কতটুকু ব্যয় হয় সেটা হলো 30 থেকে 50 ভাগ, সবচেয়ে বেশি সময় ব্যয় হয় এখানে। আর জি2 উপপর্যায়ে তোমার মাত্র 10 থেকে 20 ভাগ সময় ব্যয় হয়। এই যে সময়টা মনে রাখতেই হবে, তিনটি উপপর্যায়ে সময় মনে রাখতে হবে। আর একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে কত ট্রিলিয়ন কোষ থাকে এটা জানা লাগবে। তারপর দেখো তোমার কোষ চক্রের ক্ষেত্রে বইয়ে হিউজ আলোচনা আছে, অনেক আলোচনা আছে মাইটোসিসের কোষ পর্যায় সময়তে, যে কোন পর্যায়ে কি হয়, কোন পর্যায়ে জল যোজন হয়, কোন পর্যায়ে জল বিয়োজন হয়, কোন পর্যায়ে কি তৈরি হয়। এখান থেকে জাস্ট এই ইম্পর্টেন্ট এই জিনিসগুলো পড়লেই এনাফ। দেখো আশা করি এই ইম্পর্টেন্ট জিনিসগুলা এনাফ নার্সিং অ্যাডমিশনের জন্য। এবার হলো আমরা দেখি, দেখো যে 5টি ফেজ আছে মাইটোসিসের, সেটা হলো প্রোফেজ। প্রোফেজ পর্যায়ে কি হয়? ক্রোমোজোমের সংকোচন হয় আর ক্রোমাটিড দেখা যায়। এই দুইটা জাস্ট মনে রাখো। প্রোফেজে কি হয়? ক্রোমোজোমের সংকোচন শুরু হয় আর ক্রোমাটিড দেখা যায়। তারপরে দেখো প্রোমেটাফেজ। প্রোফেজের অপর নাম কি? আদ্য পর্যায়। আর প্রোমেটাফেজ এর অপর নাম কি? প্রাক মধ্য পর্যায়। প্রোমেটাফেজে আমরা কি দেখতে পাই সেটা হলো ক্রোমোজোমীয় নৃত্য দেখা যায় আর ট্রাকশন ফাইবার দেখা যায়। ক্রোমোজোমীয় নৃত্য, ট্রাকশন ফাইবার দেখা যায়। আর কি আছে? মেটাফেজ বা মধ্য পর্যায়। মেটাফেজে আমরা কি দেখতে পাই সেটা হলো মেটাফেজে মেটাকাইনেসিস ঘটে আর সুপার কয়েলিং। মেটাকাইনেসিস আর সুপার কয়েলিং। আর সবচেয়ে ইম্পর্টেন্ট আরেকটা জায়গা সেটা হলো সর্বাধিক ক্ষণস্থায়ী পর্যায় হলো মেটাফেজ, সবচেয়ে কম সময় থাকে এই পর্যায়টা। 4 নম্বর পর্যায় কি ছিল আমাদের? অ্যানাফেজ বা গতি পর্যায়। আমরা একটু আগে পড়ছি যে তোমার ক্রোমোজোমের যে ভাগ পড়ছি যে বিএলজেআই, মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্টোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক, সেই 4 ধরনের ক্রোমোজোম দেখা যায় এই অ্যানাফেজ পর্যায়ে। দেখো ভিএলজেআই অক্ষরের মতো দেখা যায় ক্রোমোজোমগুলি। আর লাস্ট টেলোফেজ মানে কি? অন্ত পর্যায়ে, শেষ পর্যায়ে। তখন কি হয়? টেলোফেজ পর্যায়ে জল যোজন ঘটে। ওকে, এই বৈশিষ্ট্যগুলো মনে রাখলে এনাফ। এবার দেখো মাইটোসিস তো কোষ বিভাজন পড়লাম। তো মাইটোসিস কোষ বিভাজন যদি কোনো কারণে মানবদেহে অনিয়ন্ত্রিত, এক কথায় যা নিয়ন্ত্রণ করা সম্ভব না, যদি অনিয়ন্ত্রিত হারে বাড়তে থাকে তাহলে মাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রে আমাদের দেহে কি কি ক্ষতি হবে সেটা কি কি হবে দেখো। তোমার অনিয়ন্ত্রিত মাইটোসিসের ফলে টিউমার আর ক্যান্সার সৃষ্টি হবে। তার পরবর্তীতে যে কোষের মৃত্যু ঘটে দেহে, কোষের মৃত্যু ঘটে কয়টি উপায়ে? 2টি উপায়। এটা হলো নেক্রোসিস আর অ্যাপোপ্টোসিস। নেক্রোসিস মানে কিভাবে মৃত্যু ঘটে সেটা হলো পুষ্টির অভাব হলে অথবা বিষাক্ত দ্রব্যের কারণে। আর অ্যাপোপ্টোসিস কি? জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যু। এখন দেখো নেক্রোসিস, এই যে এত যে আমি কিভাবে মনে রাখবো যে কোনটা পুষ্টির অভাবে বা কোনটা জেনেটিক্যালি? এখন দেখো নেক্রোসিসতে এনতে কি হয়? নিউট্রিশন। নিউট্রিশন মানে কি? পুষ্টি। তাহলে এই যে পুষ্টির অভাব হলে কি হবে? নেক্রোসিস ভাবে মৃত্যুবরণ করবে কোষ। তারপর আর বাদ বাকি যেটা বাকি আছে সেটা হলো তোমার জেনেটিক্যালি। দুইটাই তো আছে, তো একটা মনে রাখলে আর একটা মনে রাখা যাবে। এবার দেখো আমাদের
এর আগে পড়ছি মাইটোসিস কোষ বিভাজন, এবার অ্যামাইটোসিস কোষ বিভাজন। মাইটোসিস আর অ্যামাইটোসিস কোষ বিভাজনের ভিতরে পার্থক্যটা জাস্ট রিডিং দিবা, দেখবে এর আগে সব পড়ানো হয়েছে, সিম্পল। এর ভিতরে সবচাইতে ইম্পর্টেন্ট যে পয়েন্ট এটা হলো এই যে বিভাজনের প্রকৃতি কি, এটা প্রত্যক্ষ কোষ বিভাজন আর এটা পরোক্ষ কোষ বিভাজন। পরোক্ষ কোনটা? মাইটোসিস, আর অ্যামাইটোসিস প্রত্যক্ষ কোষ বিভাজন। আর কোথায় কোথায় ঘটে? অ্যামাইটোসিস ঘটে ইস্ট ব্যাকটেরিয়া প্রোটোজোয়াতে, আর মাইটোসিস কোথায় ঘটে? প্রাণী কোষে এবং উন্নত উদ্ভিদে। এবার আসি লাস্টে, সেটা হলো আমাদের মায়োসিস কোষ বিভাজন। আমরা জানি যে মায়োসিস কোষ বিভাজনকে কি বলা হয়? হ্রাসমূলক কোষ বিভাজন বলা হয়। কারণ কি? কারণ মায়োসিসে তোমার ক্রোমোজোমের বিভাজন হয়ে থাকে একবার। ক্রোমোজোমের বিভাজন কয়বার হয়? ক্রোমোজোমের বিভাজন হয় একবার। আর তোমার সাইটোপ্লাজমের বিভাজন, ক্রোমোজোমের বিভাজন কয়বার হয়? একবার। মাতৃকোষের নিউক্লিয়াসটি পরপর বিভাজিত হলেও ক্রোমোজোমের বিভাজন কয়বার হয়? একবার। এই জন্য একে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। মাতৃকোষের তুলনায় ক্রোমোজোম সংখ্যা কি হবে? অর্ধেক হবে। সেই জন্য তোমার মায়োসিস কোষ বিভাজনকে কি বলা হয়? হ্রাসমূলক বিভাজন। এখন দেখো আমি যেটা বললাম যে মায়োসিস কোষ বিভাজনকে কি বলা হয়? হ্রাসমূলক বিভাজন বলা হয়। আর কি? মায়োসিস কোষ বিভাজনকে মায়োসিস কোষ বিভাজনকে কয় ভাগে ভাগ করা হয়? দুই ভাগে ভাগ করা হয়। সেটা হলো মায়োসিস 1, মায়োসিস 2। আর মায়োসিস 1 কে আবার কয়টি পর্যায়ে ভাগ করা হয়? 4টি পর্যায়ে ভাগ করা হয়। সেটা হলো প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1। জাস্ট দেখো মাইটোসিস পর্যায়ে যে 5টা পর্যায় ছিল সেই 5টা পর্যায় আছে, পাশে 1 আছে, শুধু একটা মাত্রই নাই, সেটা হলো প্রোমেটাফেজ নাই। ওকে, তারপরে দেখো আমরা জানবো যে প্রোফেজের ক্ষেত্রে, প্রোফেজ যে একটি পর্যায়, এর আবার কি আছে? 5টি উপপর্যায় আছে। সেইটি কি কি এবং 5টি উপপর্যায়ে ইম্পর্টেন্ট জিনিসগুলা কি কি হয় সেটাই। এখন দেখো প্রোফেজ 1-এর 5টি উপপর্যায় প্রথমে যেটা আছে সেটা হলো লেপটোটিন। লেপটোটিনের ভিতরে কি হয়? তোমার বুকে দেখা যায়, বুকে মানে যে ফুলের তোড়া, ওই ধরনের জিনিস দেখা যায় লেপটোটিনের ভিতরে। তারপরে দেখো জাইগোটিনে কি হয়? জাইগোট মানে আমরা জানি তোমার জাইগোট তৈরি করে না, ঠিক তেমনি সিনাপসিস এবং বাইভলেন্ট দেখা যায়। প্যাকাইটিনে কি হয়? প্যাকাইটিনে হয় টেট্রোড কায়াজমা ক্রসিং ওভার। এই পর্বটা সবচেয়ে ইম্পর্টেন্ট। কায়াজমা কোথায় দেখা যায়, ক্রসিং ওভার কোথায় ঘটে, টেট্রোড কোথায় ঘটে। পরীক্ষা কোশ্চেন আসবে এইভাবে, জাস্ট এইভাবেই কোশ্চেন আসবে, তাই আমরা ভুল করব। অনেক সহজ কোশ্চেন, এই জন্য মনে রাখার জন্য সহজ টেকনিক দেখো। আমরা জাইগোটিনটা মনে রাখবো বস দিয়ে, বসতে কি হবে? বতে বাইভলেন্ট, দন্তস্বয় সিনাপসিস। ওকে, প্যাকাইটিন বস। তারপর দেখো আছে ডিপ্লোটিন। ডিপ্লোটিন কি হয়? প্রান্তীয়করণ আর লুপ সৃষ্টি হয়। লাস্টের দিকে সবসময় প্রান্তীয়করণই থাকে, তো লাস্টের দিকে কি হবে? প্রান্তীয়করণ হবে আর লুপ সৃষ্টি হবে, ডায়াকাইনেসিস। জাস্ট মনে রাখো তোমার 5টা ধাপ আছে, কোশ্চেন আসতে হবে দুই ভাবে। এক হলো নিচের কোনটি প্রোফেজ 1-এর উপপর্যায় নয়, এখান থেকে 3টা দিবে, 1 2 3 4 5টা থেকে 3টা দিবে, আর একটা অন্য কিছু দিবে। আরেক ধরনের কোশ্চেন আসতে পারে যে বুকে দেখা যায় কোথায়, যে কোনো একটা অপশন দেবে, এই 4টা দিয়ে দেবে, এইটা রেখে আর 4টা দিয়ে দেবে লেপটোটিন। ঠিক তেমনি তোমাদের গতবার 21-22 সেশনে এই অধ্যায় থেকে একটু আগে যেটা পড়লাম যে প্রোফেজ 1-এর উপপর্যায়ে যে 5টা উপপর্যায়, যে 5টা উপপর্যায় সেখান থেকে কোশ্চেন আসছে, সেটা দেখো। কোশ্চেনটা কতটা সিম্পল। কোষ বিভাজনের কোন ধাপে ক্রসিং ওভার ঘটে? কতবারই পড়ছে, দেখছো? প্যাকাইটিন। কোন ধাপে ক্রসিং ওভার ঘটে? এখানে দিতে পারতো যে কোন ধাপে সিনাপসিস ঘটে, তখন কি হতো? বাইভলেন্ট হইতো। বাইভলেন্ট বা সিনাপসিস ঘটে কোথায়? জাইগোটিনে ঘটে। ঠিক তেমন এইভাবে কোশ্চেন আসতে পারে। ওকে, তো আজকের ক্লাস এই পর্যন্তই ছিল। আশা করি সামনে আবার দেখা হবে সবার সাথে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবে, সুন্দর থাকবে, ভালো থাকবে। আসসালামু আলাইকুম।